স্টার্ট হয়েছে দেখো তো। যে প্রক্রিয়ায় টাইম লেখা হচ্ছে নিচে, যে প্রক্রিয়ায় উদ্ভিদে পানি বায়বীয় অঞ্চল দিয়ে পানি বাষ্প আকারে নির্গত হয় তাকে প্রস্বেদন বলে। তাহলে প্রস্বেদন 3 ধরনের। প্রস্বেদন কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হচ্ছে ল্যান্টিকুলার স্টোমাটা, এক নম্বর হচ্ছে পত্ররন্ধ্রীয়, সবচেয়ে বেশি হয় পত্ররন্ধ্রতে, পত্ররন্ধ্রীয়। পত্ররন্ধ্র, ঠিক আছে তো না? পত্ররন্ধ্র বানা। 2 নম্বর হচ্ছে কি ল্যান্টিকুলার, ঠিক আছে, ল্যান্টিকুলার হলো কিটিকুলার। পত্ররন্ধ্রীয় ম্যাক্সিমামে হয় 90 থেকে 95%। পত্ররন্ধ্রের মাধ্যমে সবচেয়ে বেশি প্রস্বেদন হয়ে থাকে। দেখো তো বোর্ড দেখা যায় কিনা? পত্ররন্ধ্রীয়, ল্যান্টিকুলার আর একটা কিটিকুলার। হেডলাইন দিয়ে লেখো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। লেখো উদ্ভিদের পাতায় পাতায় অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। উদ্ভিদের পাতায় অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। একে পত্ররন্ধ্র বলে। একে পত্ররন্ধ্র বলে। উদ্ভিদের পাতায় সূক্ষ্ম ছিদ্র থাকে, একে পত্ররন্ধ্র বলে। লেখো যে পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দ্বারা আবিষ্ট থাকে। দেখো যে রক্ষী কোষের নিউক্লিয়াস বড় থাকে, সাইটোপ্লাজম ঘন। রক্ষী কোষের নিউক্লিয়াস বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে। রক্ষী কোষের নিউক্লিয়াস বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে এবং প্লাস্টিড। এখন আসছো কেন? 11টায় বসো, ওইখানে পিছনে বসো, সমস্যা নেই। হ্যাঁ, কাজ নাই তো, বাসায় তো কাম, পড়াশোনা নাই, কিছু নেই। এনে বই হবে পড়ো, আমি পড়া জিজ্ঞেস করবো তোমার গত ক্লাসে যা পড়াইছি। তাই কি বললাম? রক্ষী কোষে কি থাকে? প্লাস্টিড থাকে। মানে তাহলে রক্ষী কোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং প্লাস্টিড থাকে। দেখো যে এর ভেতরের প্রাচীর পুরু থাকে। ভেতরের প্রাচীর পুরু থাকে, বাইরের প্রাচীর পাতলা থাকে। ভেতরের প্রাচীর পুরু, বাইরের প্রাচীর পাতলা থাকে। আচ্ছা, আমি তাহলে বর্ণনা ছবিটা আঁকি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মানে নরমালি একটা পাতা যদি আঁকি, এটা যদি একটা গাছের পাতা হয়, পাতার মধ্যে বিশেষ করে
কাঁঠাল পাতা কেউ হাতে নিয়ে দেখছো? কাঁঠাল পাতা নিচে দিয়ে কেমন থাকে? অনেক বেশি রাফ থাকে, অনেক বেশি অমসৃণ থাকে, তাই না? খসখসা থাকে। উপরেটাও থাকে, বাট নিচের সবচেয়ে বেশি থাকে। তো এই নিচে পাতা যদি দেখি, পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, তাহলে দেখবো যে এর মধ্যে রক্ষী কোষ থাকে। এটা হলো রক্ষী কোষ। রক্ষী কোষের মধ্যে নিউক্লিয়াসটা একটু বড় থাকবে, আর এদের পুরো ইয়ে থাকবে, প্লাস্টিক থাকবে। আর এর ভেতরে যে প্রাচীরটা বললাম, যে এই যে ছিদ্রটাকে বলা হয়, এই ছিদ্রটাকে কি বলে? পত্ররন্ধ্র। আর এর আশেপাশে কি থাকে? সহকারী কোষ থাকে। এর আশেপাশে কি থাকবো? সহকারী কোষ। আর এর ভেতরের দিকে এটা যদি তার ইয়ে হয়, এটা যদি তার একটা আবরণ হয়, তার ভেতরের দিকে আবার কি থাকবে? ওই পেছনের দিকে স্পঞ্জি কোষ থাকে। স্পঞ্জি কোষ। স্পঞ্জি কোষের আবার ভিতরে প্যারেনকাইমার টিস্যু থাকে, পেরিসেট প্যারেনকাইমা। কি বলছি খেয়াল করো। তাহলে আমরা কি বললাম, যে এটা যদি একটা রক্ষী কোষ, এটা হলো একটা রক্ষী কোষ। রক্ষী কোষের মাঝখানে যে ছিদ্র থাকে, ছিদ্রটাকে বলা হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বলে, কি বলে? পত্ররন্ধ্র। আর এই পত্ররন্ধ্র দুই পাশে দুইটা কোষ থাকে, মানে পত্ররন্ধ্র সারাউন্ডিংস করে থাকে রক্ষী কোষ। আর রক্ষী কোষের পত্ররন্ধ্র বরাবর যে আবরণটা আছে, এটা মোটা, এই আবরণটা মোটা, আর এই আবরণটা পাতলা। চিন্তা করো যদি এন্ডোঅসমোসিস হয়। অসমোসিস আমরা পড়ছিলাম গত ক্লাসে, যে অভিস্রবণ কাকে বলে? যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করে একটা মেমব্রেনের মধ্য দিয়ে, সেটাকে অসমোসিস বলে। পানি ঢুকাটাকে বলা হয় এন্ডোঅসমোসিস, আর পানি বের হয়ে যাওয়াকে বলা হয় এক্সোঅসমোসিস। এটাও যদিও লেখাই নাই, তাহলে ওই অসমোসিসের ওইখানে লেখো তো, অভিস্রবণ এখানে লেখো। যে অভিস্রবণের যে লেখাইছি এর আগে লেখো যে কোষের ভেতরে পানি প্রবেশ করাকে এন্ডোঅসমোসিস বলে। কোষের ভেতরে পানি প্রবেশ করা বলা হয় এন্ডোঅসমোসিস। এন্ডো এ দন্ত নয় ডয় ও কাট লেখা দিমু, বাচ্চা দিমু, বাচ্চা লও দিলে তো ভালো ভাই, আপনার কষ্ট করা লাগবে। ঢেলে দেব দেন আগে ধরে এন্ডোঅসমোসিস। এন্ডোঅসমোসিস মানে কোষের ভেতরে যখন পানি ঢুকবে, এটাকে বলে এন্ডোঅসমোসিস। লেখো কোষ থেকে পানি বের হয়ে আসলে, আমি দিয়ে সুন্দর করে ভাই মোর বুঝতেছেন লেটা দিয়ে দেখতে পারেন। কোষ থেকে পানি বের হয়ে আসাকে কি বলা হয়? এক্সোঅসমোসিস। এটা লেখো যে এটা হলো এন্ডোঅসমোসিস, মানে কোষের মধ্যে পানি ঢুকলো, এটাকে বলা হয় এন্ডোঅসমোসিস। আর বের হয়ে যাওয়াকে বলা হয় এক্সোঅসমোসিস। পানি ভেতরে ঢুকলো সেটা হলো এন্ডো, বাইরে গেল এক্সো। বের হয়ে গেলে কি হয়? চিপসে যায় না? যেমন কিশমিশ যখন থাকে তখন কি হয়? তখন সেক্ষেত্রে এক্সোঅসমোসিস হয়। আর কিশমিশ যখন পানির মধ্যে যখন চুবে টস হয়ে যায়, তখন সেটা কি হয়? এন্ডোঅসমোসিস। তো এরকম এর ভেতরে যখন পানি ঢুকবে, আশেপাশে সহকারী কোষ, সেটাকে বলা হয় সহকারী কোষ। সহকারী কোষ। আর ভেতরের দিকে, মানে এটা যদি পাতা হয়, পাতা তো এরকম বাইরের দিকে যদি ভেতরের দিকে যাই, তাহলে এর ভেতরে স্পঞ্জের মতো কোষ থাকে, মানে ফাঁপা বায়ু প্রকোষ্ঠযুক্ত গোল গোল কোষ থাকে। এদেরকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। এই কোষগুলোর কি বলে? স্পঞ্জি প্যারেনকাইমা। আর এটাকে বলা হয় পেরিসেট প্যারেনকাইমা।
একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাম আর একটা প্যালিসেড প্যারেনকাম। তাহলে দেখো ওদের মধ্যে প্রচ্ছেদন কিভাবে হয়। প্রথমে এই প্যালিসেড এবং স্পঞ্জি মানে প্যালিসেড প্যারেনকামা থেকে যে পানিগুলো আছে, অতিরিক্ত যে পানি, এই অতিরিক্ত পানিগুলা এই স্পঞ্জি প্যারেনকামার যে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে একে বলা হয় বায়ুকুটুরি বা বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠ, এই বায়ু প্রকোষ্ঠের মধ্যে আসবে পানিগুলা, ভাইপার আকারে আসবে। অবশ্য মনে রাখবা যে প্রচ্ছেদনে পানিটা কোন আকারে পরিবাহিত হয়? বাষ্প আকারে। আবার পানি আকারেও বেরিতে পারে। এটা আবার উপরে ক্লাসে পড়বো। এটা মনে রাখো যে পানি বাষ্প আকারে বের হইলে সেটাকে বলা হয় প্রচ্ছেদন। আর পানি আকারে বেরোতে পারে, তরল পানি আকারে বেরোতে পারে, এটাকে বলা হয় গাটেশন। উপরে ক্লাসে পড়বো, এটা লাগবে না। তাহলে আমরা বললাম যে তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, আশেপাশে যে কোষগুলো আছে এদের সহকারী কোষগুলো, এই সহকারী কোষ থেকে যখন পানি আসবে, পানি আসাকে কি বলে? এন্ডোসমোসিস না ইজোসমোসিস? এন্ডোসমোসিস। তাহলে চিন্তা করো এই কোষটা, এই ভেতরের অংশটা যদি মোটা থাকে, বাইরের অংশটা যদি পাতলা থাকে, মানে ভেতরের দিকে মোটা বাইরের দিকে পাতলা, তাহলে পানির ভিতরে ঢুকলো, এটার টার্জিডিটি বেড়ে যাবে বা টার্গেট প্রেশার বেড়ে যাবে, মানে স্ফীতি চাপ তৈরি হয় একটা। মানে একটা চিন্তা করো, একটা বেলুনের মধ্যে নর্মালি বেলুনটা চুপসান অবস্থায় আছে, আবার বেলুনের মধ্যে ফু দিলা, বাতাস ঢুকাইলা, তাহলে এখানে কি হবে? বেলুনটা একটু হবে না, টান হয়ে যাবে না, মোটা হবে, ফুলে যাবে। যখন পানি ভেতরে ঢুকে সেটা ফুলে যায়, ফুলে গিয়ে এখন বলো যে বেলুনটা কি এরকম হয়? বেলুনটা কি এরকম হয়, তাই না? বেলুনটা কি এরকম হয়? এরকম মানে বাইরের দিকে বাঁকে না ভেতরের দিকে বাঁকে? এরকমই হয়। দ্যাট মিন্স দেখো এর আবরণটা, হ্যাঁ এর আবরণটা মোটা, বেলুনটা কি মানে গোল হয় না বেলুনটা চ্যাপ্টা হয়? পানি দিলে কি বেলুনটা চ্যাপ্টা হয়? চ্যাপ্টা হয় না তো, বেলুনটা এরকম ফুলে না তো। পানি এর মধ্যে যখন পানি ঢুকে তখন কি হয়? তখন এটা ফুলে, বাট বাইরের আবরণটা পাতলা বিধায় এটা বেশি বাঁকে, আর ভেতরের আবরণটা মোটা বিধায় এটা কম বাঁকে, ফলে মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়। এই ছিদ্রটা হলো পত্ররন্ধ্র। ছিদ্র মানে আমার এতক্ষণ যা বলছি তার মূল বক্তব্য হইল সহকারী কোষ বাইরের আবরণটা পাতলা, ভেতরের আবরণটা মোটা থাকে। পানি যখন ঢুকবে, এন্ডোসমোসিস যখন হবে, বাইরের অংশটা বেশি বাঁকবে, ভেতরের অংশটা কম বাঁকবে, ফলে এই মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ছিদ্র তৈরি হয়, বাইরের সারফেসটা বেশি বাঁকতেছে, মাঝখানে একটা কম বাঁকবে, ফলে ছিদ্রটা মাঝখানে হবে, এভাবে ছিদ্র তৈরি হয়। আবার যখন রাত্রেবেলায় কি হয়? রাত্রেবেলায় যখন হয় তখন এখান থেকে পানিগুলা বের হয়ে এসে সহকারী কোষে ঢুকে। যখন পানিগুলো সহকারী কোষের মধ্যে যখন যায় তখন কি হয়? তখন এরা চুপসে গিয়ে আগে যেরকম ছিল এরকম হয়ে যাবে, তো পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। রাত্রেবেলায় সাধারণত পত্ররন্ধ্র বন্ধ থাকে, আর দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, কিন্তু সবসময় খোলা থাকে না, 100% খোলা থাকে না। 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা, এই টাইমে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে, বাকি টাইমে আংশিক খোলা থাকে। একমাত্র পাথরকুচিতে উল্টা, রাত্রেবেলায় খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। এখন এই জিনিসগুলো বোঝা গেছে তো না? এই পাতার মধ্যে তাহলে পত্ররন্ধ্র থাকবে। আবার বলি দেখো, একটা পাতার মধ্যে অমসৃণ, মানে পাতার মধ্যে তো টিস্যু আছে না? পাতার টিস্যুকে কি যেন বলে? পাতার টিস্যুকে কি বলে? হ্যাঁ, মেসোফিল টিস্যু বলে। এদের আবার দুই ধরনের আছে, একটা স্পঞ্জি আর একটা প্যালিসেড প্যারেনকাইমা। তো এরা তো ভেতরের দিকে, তাই না? কিন্তু আমরা যদি বাইরের সারফেসটা দেখি, বাইরের সারফেসটা হচ্ছে এই যে বর্ডারের এই পাশটা হলো বাইরের সারফেস, বর্ডার ওই পাশটা হলো ভেতরের সারফেস। তাহলে বাইরের সারফেসের মধ্যে এরকম ছোট ছোট ছিদ্র আছে, এখানে তো একটা ছিদ্র আছে, এরকম অসংখ্য ছিদ্র আছে, মানে প্রত্যেক সেন্টিমিটারের মধ্যে 60,000 থাকে, 60,000 থেকে 1 লক্ষ থাকে। এই ছিদ্রগুলো যে হয় কিভাবে হয়? কোশ্চেন হলো ছিদ্রগুলো কিভাবে হয়? এই ছিদ্রগুলোকে পত্ররন্ধ্র বলে। আর এই দিক দিয়ে পানি যাতায়াত করে, মানে বাষ্প আকারে বের হয়ে আসে। এখন কথা হলো
এবং এই পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকে অক্সিজেন বের হয়ে আসে, অক্সিজেনও ঢুকে। মূল কথা হলো এখানে একটা গেটওয়ে যাতায়াত করে। এর কথা হলো যে এখানে ছিদ্রটা কীভাবে হয়, এর মধ্যে দুইটা রক্ষী কোষ থাকে। রক্ষী কোষ লিখি নেই, রক্ষী কোষ। আর এই রক্ষী কোষের মধ্যে নিউক্লিয়াসটা বড় থাকে, প্লাস্টিক থাকে, সাইটোপ্লাজম বেশি থাকে, আর অন্যান্য কোষের তুলনায় এটা একটু থাকে। এদের ভেতরে আবরণটা মোটা থাকে, বাইরের আবরণটা পাতলা। তো এর আশেপাশে যে কোষগুলো থাকে এই কোষগুলো বলা হয় সহকারী কোষ। কি বলে? সহকারী কোষ থেকে যখন পানি ভিতরে ঢুকবে তখন এর মধ্যে চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে এটা ফুলে যাবে। ফুলে গেলে বাইরের অংশটা পাতলা যেহেতু সেটা বেশি বাঁকবে, আর ভেতরের অংশটা মোটা পুরু তাই কম বাঁকবে। কম যদি বাঁকে তাহলে বাইরের অংশটা বেশি বাঁকলো, ভেতরের দিকে কম বাঁকলো, তাহলে মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র দিয়েই মানে বিভিন্ন গ্যাসীয় পদার্থ যাতায়াত করে। আর এর ভেতরের দিকে মানে এই পাতার ভেতরের দিকে আমি যদি দেখি, এটা তো বাইরের পৃষ্ঠ বললাম, ভেতরের পৃষ্ঠে এরকম কিছু কিছু তোমার স্পঞ্জি প্যারেনকাইমা আছে। এই সকল কোষগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। কি বলে এটাকে? স্পঞ্জি প্যারেনকাইমা। এই স্পঞ্জি প্যারেনকাইমার আবার ভেতরে দিকে থাকে প্যালিসিড প্যারেনকাইমা। আর এদেরকে একসাথে বলা হয় মেসোফিল টিস্যু। কি বলে? মেসোফিল টিস্যু। তাহলে পাতার মেসোফিল টিস্যু দুই ধরনের, একটা স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসিড। একটা স্পঞ্জি আর একটা প্যালিসিড প্যারেনকাইমা। তো প্রচ্ছেদন তো এরকম করেই হচ্ছে। তার লেখো যে কোন পর্যন্ত ছিলাম আমরা? বাইরের প্রাচীর পাতলা এবং ভেতরের প্রাচীর পুরু থাকে, এবং এবং চারদিকে সহকারী কোষ থাকে। চারদিকে কি কোষ থাকবো? সহকারী কোষ থাকবে। চারদিকে কি থাকবে? সহকারী কোষ। তারপর লেখো যে চারদিকে থাকবে সহকারী কোষ। লেখো যে পাতার টিস্যুকে যেন কি বলে? মেসোফিল, তাই না? লেখো যে পাতার ভেতরে দুই ধরনের টিস্যু থাকে। পাতার ভেতরে কয় ধরনের টিস্যু থাকে? দুই ধরনের। এটা স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসিড প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসিড প্যারেনকাইমা। প্যালিসিড প্যারেনকাইমা ঘনভাবে সজ্জিত থাকে, আর স্পঞ্জি প্যারেনকাইমার ভেতরে বায়ু প্রকোষ্ঠ থাকে। প্যালিসিড প্যারেনকাইমা ঘনভাবে সজ্জিত, আর স্পঞ্জি প্যারেনকাইমা ভেতরে বায়ু প্রকোষ্ঠ থাকে। দেখো জলীয় বাষ্প এই বায়ু প্রকোষ্ঠে জমা থাকে এবং পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে আসে। স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসিড প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা ভেতরে বায়ু প্রকোষ্ঠ থাকে। দাঁড়াও, স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে কি থাকে? বায়ু প্রকোষ্ঠ থাকে। দেখো এই বায়ু প্রকোষ্ঠের মধ্যে জলীয় বাষ্প জমা থাকে। এই বায়ু প্রকোষ্ঠের মধ্যে জলীয় বাষ্প জমা থাকে এবং পত্ররন্ধ্র দিয়ে নির্গত হয়। লেখো উদ্ভিদের পাতায়, কচি কাণ্ডে, ফুলের বৃতি। উদ্ভিদের পাতায় কচি কাণ্ডে, কচি কাণ্ডে
কমা ফুলের বৃতি এবং পাপড়িতে পত্ররন্ধ্র থাকে। কাণ্ডে থাকতে পারে, বাট পুরানো কাণ্ডে থাকবে না, নতুন কাণ্ডে থাকবে। কচি বৃতি এবং পাপড়ি। বৃতি আর পাপড়ি বুঝো তো? বৃতি আর পাপড়ি একই। বৃতি হচ্ছে না, সরি না, বৃতি হলো নিচেরটা। হ্যাঁ, দল দল, ওটা দল হবে, দল বা পাপড়ি, তাই না? মানে আমাদের যে ওই ফুল আছে না, ফুলের মধ্যে নিচের অংশটাকে কি বলে? এই অংশটাকে কি বলা হয়? পাপড়ি। আর এটাকে বলা হয় বৃতি। এটা হলো বৃতি আর এটা হলো পাপড়ি। এই যে বাকি যে অংশটা সেটা হলো পাপড়ি। এগুলোর মধ্যেও ছোট ছোট ছিদ্র থাকতে পারে। সবচেয়ে বেশি থাকে কোথায়? পাতার মধ্যে থাকে, কচি কাণ্ডে থাকতে পারে। আচ্ছা, তাহলে কত পার্সেন্টের কথা বললাম? 90 থেকে 95% কোথায় কি দিয়ে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে লেখো যে ল্যান্টিকুলার প্রসেদন। হেডলাইন দিয়ে লেখো ল্যান্টিকুলার প্রসেদন। ল্যান্টিকুলার প্রসেদন লেখো যে উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে ফলে কাণ্ডের বাকল ফেটে সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়। উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল ফেটে সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, একে ল্যান্টিসেল বলে। সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, একে ল্যান্টিসেল বলে। সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, একে ল্যান্টিসেল বলে। একে কি বলে? ল্যান্টিসেল বলে। আচ্ছা, গৌণ বৃদ্ধি বলতে কি বোঝায় বলো তো? এই গৌণ বৃদ্ধি কি? একটা প্রাথমিক বৃদ্ধি আর একটা গৌণ বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে একটা গাছ প্রথমে লম্বা হবে, সাই সাই করতে করতে একদম লম্বা হয়, তারপরে মোটা হয়। লম্বা হওয়াটা হলো ফার্স্টের দিকে যেটা বৃদ্ধি হচ্ছে, এটা প্রাথমিক বা প্রাইমারি গ্রোথ, বা এটা কি বলে? প্রাথমিক বৃদ্ধি। যখন আস্তে আস্তে মোটা হওয়া শুরু হয় সেটাকে বলা হয় গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি গ্রোথ। তো মানুষের ক্ষেত্রে দেখবা যে যখন মোটা হয়ে যায় তখন কি হয়? চামড়া ফেটে যায় না, মানে এরকম দাগ দাগ হয়। এরকম উদ্ভিদের ক্ষেত্রেও সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়। এদের যে চামড়াটা আছে, চামড়াটা ফেটে সূক্ষ্ম ছোট ছোট ছিদ্র তৈরি হবে। এই ছিদ্র দিয়ে কি হয়? পানি বের হয়ে আসে, বাষ্প আকারে বের হয়ে আসতে পারে। এটাকে বলা হয় ল্যান্টিকুলার প্রসেদন। ছিদ্র তৈরি হয়, এই ছিদ্রকে ল্যান্টিসেল বলে। ল্যান্টিসেলের ভেতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে। আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মধ্য দিয়ে পানি বের হয়ে আসে। এর মধ্য দিয়ে পানি বের হয়ে আসে। একে ল্যান্টিকুলার প্রসেদন বলে। একে ল্যান্টিকুলার প্রসেদন বলে। সজ্জিত থাকে এবং এর মাধ্যমে পানি বের হয়ে আসে, একে ল্যান্টিকুলার প্রসেদন বলে। তারপরে হেডলাইন দিয়ে লেখো কিউটিকুলার প্রসেদন। কিউটিকুলার প্রসেদন হেডলাইনে লেখো কিউটিকুলার প্রসেদন। লেখো কিউটিকল। বুঝো তো কিউটিকল মানে কি? মানে এদের হচ্ছে চামড়া, চামড়া যে আছে, নতুন নতুন যে চামড়া তৈরি হয়, নতুন কাণ্ডের নতুন পাতা অথবা মুকুল বেরিয়েছে, এদের 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 যে আবরণ আছে, এদের যে চামড়া আছে, এই চামড়ার মধ্যে আবার ছোট ছোট কিউটিকল যেটা থাকে। কিউটিকল মানে কি? এদের চামড়া, এর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় কিউটিকল। এদিক দিয়ে পানি বের হয়ে আসতে পারে। দেখো উদ্ভিদের বহিঃত্বকে, বিশেষ করে পাতার উপরে, উদ্ভিদের বহিঃত্বকে
বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিকলের আবরণ থাকে। বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিকলের আবরণ থাকে। সরি, কিউটিকল না, মানে কিউটিনের আবরণ থাকে। কিউটিন উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। কিউটিন কয় ঋষিকার রস্য টয় ঋষিকার দন্ত না, কিউটিনের আবরণ থাকে, একে কিউটিকল বলে। কিউটিকল কয় ঋষিকার রস্য টয় ঋষিকার কল, কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে পানি বের হয়ে আসাকে কিউটিকুলার প্রসারণ বলে। কিউটিকলের ভেতর দিয়ে পানি বাষ্প আকারে বের হয়ে আসাকে কিউটিকুলার প্রসারণ বলে। কিউটিকলের ভেতরে পানি বাষ্প আকারে বের হয়ে আসাকে কিউটিকুলার প্রসারণ বলে। কিউটিকল বুঝছো? কিউটিকল কি? কিউটিকল হইল ত্বক, মানে নতুন ত্বক হইছে, এবং ত্বকের আবরণ, যেটা আবরণ হচ্ছে ত্বকের চারপাশ দিয়ে আবার আবরণ থাকে। মানে এটা যদি ত্বক হয়, ত্বকের আবার বাইরে দিয়ে এরকম আবার আবরণ আছে, মানে লিগনিন, সুবেরিন, বিভিন্ন ধরনের জটিল পলিস্যাকারাইড একটা আবরণ থাকে ত্বকের বাইরে দিয়ে। আমাদের ত্বকের কয়টা লেয়ার আছে জানো? 5টা লেয়ার আছে। এরকম উদ্ভিদেরও ত্বকের বাইরে লেয়ার থাকে। এই লেয়ার দেখা যায় নতুন নতুন লেয়ার হয়েছে, তো দেখা যায় অনেক সময় এই লেয়ারগুলা ভেদ করে পানি বের হয়ে আসতে পারে বাষ্প আকারে। এটাকে বলা হয় কিউটিকুলার। তাহলে এটা কি বেশি হবে না কম হবে? কম হবে। পত্ররন্ধ্রদের সবচেয়ে বেশি হয়। তাহলে হচ্ছে প্রভাবক, মানে প্রচ্ছেদনের প্রভাবক দুই ধরনের, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। একটা বাহ্যিক প্রভাবক আর একটা অভ্যন্তরীণ প্রভাবক। একটা বাহ্যিক প্রভাবক আর একটা অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে আমাকে বলো, যদি বাতাসের ফ্লো বেশি থাকে, বাতাসের মধ্যে বাতাসের গতি বেশি, তাহলে উদ্ভিদ যে বাষ্পটা তৈরি করবে, এই বাষ্পটা কন্টিনিউয়াস কি হবে? বের হয়ে যাবে না? তাহলে প্রস্বেদন হার বাড়বে না কমবে? বাড়বে। দ্যাট মিনস তাহলে 1 নম্বরে লেখো বাহ্যিক প্রভাবের মধ্যে লেখো, হেডলাইন দিয়ে লেখো বাহ্যিক প্রভাব। 1 নম্বরে লেখো তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে প্রস্বেদন হার বাড়বে না কমবে? বাড়বে। কেন? হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে পত্ররন্ধ্র খুলে, হ্যাঁ ঠিক আছে। আরেকটা কি? বাতাসের মধ্যে আবার জলীয় বাষ্প ধরার ক্যাপাসিটি বাড়ে। তাপমাত্রা বাড়লে দেখবা যে যখন তাপমাত্রা বাড়তেছে, বাতাসের কিন্তু জলীয় বাষ্প ধরার একটা ক্যাপাসিটি আছে, জানো তো? জলীয় বাষ্প ধরার একটা ক্যাপাসিটি আছে। যখনই জলীয় বাষ্প অতিরিক্ত হয়ে যাবে, তখন সে বৃষ্টি আকারে বের হয়ে আসে। কিন্তু তাপমাত্রা বাড়লে কি হয়? তাপমাত্রা যখন বাড়ে, তখন দেখবা বেশি বেশি জলীয় বাষ্প ধরতে পারতেছে। শীতের মধ্যে তো বাতাস থাকে, জলীয় বাষ্প থাকেই না, বেশি কম থাকে। তাহলে কি বললাম? তাপমাত্রা, দেখো তাপমাত্রা বেশি থাকলে বাতাসে জলীয় বাষ্প ধরার ক্ষমতা বৃদ্ধি পায়, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধির, হ্যাঁ, বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে প্রস্বেদনের হার বাড়ে। আবার অতিরিক্ত তাপমাত্রা থাকলে কি হবে? ঝামেলা আছে। অতিরিক্ত তাপমাত্রা থাকলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। 50-এর উপরে যদি চলে যায়, তখন সেক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। লেখো যে কি লিখবা তাহলে? তাপমাত্রা, আচ্ছা এইটা এতটুকু লেখো। তারপরে সেকেন্ড পয়েন্ট দিয়ে লেখো বায়ু প্রবাহ। 2 নম্বরে লেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বেশি থাকলে কি হবে? প্রস্বেদন হার বেড়ে যায়। দেখো বায়ু প্রবাহ বেশি থাকলে প্রস্বেদন হার বাড়ে। কারণ কি? কারণ হচ্ছে কন্টিনিউয়াস কি হচ্ছে, যেটা জলীয় বাষ্প হচ্ছে সেটা কন্টিনিউয়াস ওই জায়গা থেকে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পত্ররন্ধ্রের প্রস্বেদন হার বাড়বে। লেখো যে বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে প্রস্বেদন হার বাড়ে। তারপর লেখো আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? বাতাসের মধ্যে
বাতাস কতটুকু ভেজা সেটাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। বাতাস যদি অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প ধরা থাকে তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক প্রশোধন হার কমবে না বাড়বে? বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে, মানে আর্দ্রতা বলতে বোঝায় বেশি জলীয় বাষ্প আছে। আর্দ্রতা বেশি মানে তার বাতাসে জলীয় বাষ্প বেশি। তাহলে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি পাতা থেকে বের হয়ে আসতে চাবে? আবার চাবে না। দেখবে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে প্রশোধন হার কমে। বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প প্রশোধন হার কমে। তারপরে লেখো যে বায়ু প্রবাহ গেল, আর কি বাকি আছে? আলো। আলো লেখছো তো না? আলো লেখো। হ্যাঁ, লেখো যে এই কি লিখছে? আচ্ছা, বায়ুর চাপ লেখো নাই? বায়ুর চাপ আছে। বায়ু প্রবাহ কি লিখলাম তাহলে? আলো লেখো। আলোর সাহায্যে পত্ররন্ধ্র খুলে যায়। হ্যাঁ, আলোর সাহায্যে পত্ররন্ধ্র খুলে যায়। হ্যাঁ, সানলাইট, আলো এবং তাপের সাহায্যে। তাপ আর আলো তো এখানে অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী আছে। দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, রাত্রেবেলা বন্ধ থাকে কেন? এটা নিয়ে অনেকগুলা মতবাদ আছে। আমরা উপর ক্লাসে পড়বো এগুলো, ঠিক আছে? তাহলে কি বললাম? আলোর প্রভাবে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রশোধন হার বাড়ে। ফলে এটা লিখতে, আচ্ছা লেখো। অভ্যন্তরীণ প্রভাবক। আচ্ছা, বাতাসের চাপ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? আরেকটা পয়েন্ট দিয়ে লেখো, 5 নাম্বার লেখা হচ্ছে বাতাসের চাপ বৃদ্ধি পেলে প্রশোধন হার কমবে না বাড়বে? প্রশ্ন করলেন না, আমি উত্তর লিখতাম। আচ্ছা, আগে বলো যে কমবে না বাড়বে। এরকম বাতাসের চাপ বেশি, তাহলে পাতার ভেতর থেকে বাতাস বের হয়ে জলীয় বাষ্প বের হবে না কম বের হবে? কম বের হবে। কারণ হচ্ছে বিপরীত দিকে একটা প্রেশার বেশি। কথা বুঝছো কিনা? বাতাসে লেখো যে বায়ুর চাপ, লেখো বাতাসের চাপ বেশি থাকলে প্রশোধন হার কমে। বায়ুর চাপের মধ্যে ভাই চাপ বেশি থাকলে প্রশোধন হার কমে। অভ্যন্তরীণ প্রভাবক লেখো। শেষ। বাহ্যিক প্রভাবক গেল। বাহ্যিক প্রভাব বলতে কি বোঝায়? যেগুলো হচ্ছে উদ্ভিদের শরীরের সাথে রিলেটেড না। তোমার হচ্ছে আলো, বাতাস, তারপরে এগুলো কি শরীরের সাথে রিলেটেড, কিন্তু এটা হচ্ছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে তার বডির সাথে রিলেটেড। 1 নম্বরে লেখো, 1 নম্বর হলো পত্ররন্ধ্রের সংখ্যা। পত্ররন্ধ্রের সংখ্যা এবং প্রকৃতি। হ্যাঁ, বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাব বলতে কি বোঝায়? উদ্ভিদের দেহের সাথে সম্পৃক্ত যে প্রভাবক তাকে বলা অভ্যন্তরীণ প্রভাবক। তার মধ্যে 1 নম্বর হইল কি? পত্ররন্ধ্রীয়। লেখো পত্ররন্ধ্রের সংখ্যা এবং প্রকৃতি। মধ্যে লেখা যায় পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকলে, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকলে প্রশোধন হার কমবে না বাড়বে? বাড়বে। পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি থাকলে প্রশোধন হার বাড়বে। আর পাতা যদি বেশি বুড়া থাকে, বয়স্ক পাতা কি হয়? বয়স্ক পাতার মধ্যে পত্ররন্ধ্রের হার কম, ঠিক আছে? এবং তাহলে প্রকৃতির কথা বললাম। তারপরে লেখো যে সংখ্যা এবং প্রকৃতি, তাই না? তারপরে আরেকটা বিষয়, সেটা হলো মূলের উপরে ডিপেন্ড করে। কেন? মূলের মাধ্যমে পানি আসতে হবে, তাই না? পানি আসলেই তো যাইতে পারবে। তাহলে পানি চলে গেল অনেক বেশি, বাট মূলের অ্যামাউন্ট কম,
তাহলে সেক্ষেত্রে কী হবে, পাতা পাতা কী হবে, মানে গাছটা মরে যাবে না। দ্যাট মিন্স এটাও অনুপাতটা দেখতে হবে, পাতা এবং মূলের অনুপাত। তাহলে 2 নম্বরে লেখো যে পত্রফলকের আয়তন লেখো। 2 নম্বর পয়েন্টে লেখো পত্রফলকের আয়তন। পত্রফলক বুঝো? পত্রফলক একটা পাতার 2টা অংশ আছে, একটা হলো বোটা থাকে আর একটা পত্রফলক। বোটা হলো এই অংশটা হলো টিপিউল বা পেটিউল বা এটা হলো এখান থেকে এই পর্যন্ত হলো পত্রফলক, আর এদেরকে বলা হয় শিরা, আর এটা হলো বোটা। পাতার পত্রফলক কতটুকু আয়তন, ছোট ছোট পাতা পত্রফলক কম থাকে, কিন্তু একটা বড় পাতা পত্রফলক বড় না, তাহলে ওদের প্রচ্ছেদন হার পত্ররন্ধ্র সংখ্যা বেশি থাকবে, প্রচ্ছেদন হারও বেশি হবে। তাহলে লেখা হচ্ছে পত্রফলকের আয়তন বড় হলে প্রচ্ছেদন হার বাড়ে। পত্রফলকের আয়তন বড় হলে দাঁড়াও, পত্রফলকের আয়তন বড় হলে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে, ফলে প্রচ্ছেদন হার বেশি হয়। পত্রফলকের আয়তন বড় হলে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে। পত্রফলকের আয়তন বড় থাকলে কি বেশি থাকে, পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে, ফলে প্রচ্ছেদন হার বেড়ে যায়। ওই যে ওই বইটাতে তো এই আচ্ছা, তারপরে হেডলাইন দিয়ে লেখো মূল কাণ্ডের অনুপাত। মূল কাণ্ডের অনুপাত। মূল কাণ্ডের অনুপাত। লেখো মূল কাণ্ডের অনুপাত সঠিক অনুপাতে থাকলে প্রচ্ছেদন হার বৃদ্ধি পায়। মূল কাণ্ডের অনুপাত সঠিক অনুপাতে থাকলে প্রচ্ছেদন হার বৃদ্ধি পায়। এখন মূল বেশি পাতা কম, অথবা পাতা বেশি মূল কম, সেক্ষেত্রে প্রচ্ছেদন হার কমবে। মূল এবং পাতার সঠিক অনুপাত, মানে অনুপাত সঠিক থাকলে প্রচ্ছেদন হার বৃদ্ধি পায়। হ্যাঁ, মূল এবং পাতার অনুপাত সঠিক থাকলে, বা সরি মূল আর কি কাণ্ডের অনুপাত। আচ্ছা, মূল পাতা কাণ্ড একই। আচ্ছা, কি লিখছো? মূল এবং কাণ্ডের অনুপাত সঠিক থাকলে প্রচ্ছেদন হার বৃদ্ধি পায়। হ্যাঁ, বাড়ে। না নেক্সট, তারপর লেখো বাড়বে। হ্যাঁ, সঠিক অনুপাতে থাকলে বাড়ে। হেডলাইন দিয়ে লেখো প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। খ নাম্বারে আসে পরীক্ষায়, ব্যাখ্যা করো। প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, ব্যাখ্যা করো। এটা পরীক্ষায় আসে খ নাম্বারে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এটা আসবে। খ নাম্বারে আসে যে প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, কারণ কি লেখো। তাহলে প্রচ্ছেদন না হলে কি হবে, তার শারীরবৃত্তীয় কাজ চলতে পারবে না। আবার প্রচ্ছেদন অতিরিক্ত হলে কি হবে, গাছ পানি বের হয়ে যাচ্ছে বেশি, কম ভেতরের দিকে শোষণ হচ্ছে কম, মূলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে বেশি, তাহলে কি গাছটা নিস্তেজ হয়ে যাবে না? তাহলে এই জিনিসটা হয়, এই জিনিসটা লিখবা যে লেখো যে প্রচ্ছেদনের ফলে উদ্ভিদ তার প্রচ্ছেদনের মাধ্যমে বা প্রচ্ছেদনের ফলে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান মাটি থেকে
মাটি থেকে শোষণ করে। প্রয়োজনীয় খাদ্য উপাদান মাটি থেকে শোষণ করে। দেখো এই প্রক্রিয়ার কি বললাম, দেখো এই প্রক্রিয়ার উপর সজীব উদ্ভিদ সজীব উদ্ভিদের কোষের এই প্রক্রিয়ার উপর সজীব উদ্ভিদের কোষে বিপাকীয় কাজ সম্পূর্ণ নির্ভরশীল। এ প্রক্রিয়ার উপর সবুজ উদ্ভিদের কোষে বিপাকীয় কাজ সম্পূর্ণ নির্ভরশীল। লেখো উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য শরীরবৃত্তীয় কাজ যেমন শ্বসন, সালোক সংশ্লেষণ, এবং সালোক সংশ্লেষণ প্রস্তুতের উপর নির্ভরশীল। কিন্তু অতিরিক্ত প্রস্বেদনের ফলে উদ্ভিদ পানি হারিয়ে নিস্তেজ হয়ে যায়। একে উইল্টিং বলে। উইল্টিং রসই ল তরিশিকার অনুসরণ উইল্টিং বলে। এই প্রক্রিয়াটার নাম কি? উইল্টিং বলে। এই তোর বাকি দুজন কই? তোর যে সাঙ্গপাঙ্গ কই? আমি আবার 14 তারিখ চলে যাবো ভাই, এদেরকে একা ফেলি। লিখছো যাই উইল্টিং বলে। তাই লেখো উইল্টিং এর ফলে উদ্ভিদ মারা যেতে পারে। তাই শ্বসনকে বিজ্ঞানী কার্টিস অতি প্রয়োজনীয় বা নেসেসারি প্রস্বেদন। তাই প্রস্বেদনকে বিজ্ঞানী কার্টিস কয়েকার টয়রে কৃষিকার দন্তস্ব কার্টিস নেসেসারি ইভিল নেসেসারি ইভিল নামে আখ্যায়িত করেছেন। তো কি তা করতে হবে? আচ্ছা, প্রস্বেদনের হেডলাইন দিয়ে লেখো প্রস্বেদনের উপকারিতা। বা প্রস্বেদনের গুরুত্ব আর কি। এক নম্বর লেখো অতিরিক্ত পানি নিষ্কাশন।
1 নম্বর উপকার কি হয়? অতিরিক্ত পানি নিষ্কাশন। কি লিখবো এবার? প্রসাধনের গুরুত্ব অতিরিক্ত পানি নিষ্কাশন। অতিরিক্ত পানি নিষ্কাশন। তুমি ক্লাস 9 এ অতিরিক্ত পানি নিষ্কাশন। 2 নম্বর হচ্ছে পানি শোষণ এবং পরিবহন। 2 নম্বর হচ্ছে পানি শোষণ এবং পরিবহন। অতিরিক্ত পানি নিষ্কাশন। 2 নম্বর হচ্ছে পানি শোষণ এবং পরিবহন। 3 নম্বর হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। পানি শোষণ এবং পরিবহন। 3 নম্বর হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। 4 নম্বর হচ্ছে পাতার সঠিক উষ্ণতা বজায় রাখা। খনিজ লবণ পরিশোষণ। 4 নম্বর হচ্ছে পাতার সঠিক উষ্ণতা বজায় রাখা। উষ্ণতা বজায় রাখা। কোষে পানি সরবরাহ। 5 নম্বর দিয়ে লেখো কোষে পানি সরবরাহ। কোষে পানি সরবরাহ। 6 নম্বর দিয়ে লেখো পাতাকে আর্দ্র ও জীবাণুমুক্ত রাখা। আর্দ্র ও জীবাণুমুক্ত রাখা। পাতাকে আর্দ্র এবং জীবাণুমুক্ত রাখা। তারপরে লেখো দৈহিক বৃদ্ধি। বসো বসো এখানে বসো। দৈহিক বৃদ্ধি কটা বাজে? দৈহিক বৃদ্ধি। 3 নম্বর লেখো ফলের মিষ্টতা বৃদ্ধি। হ্যাঁ, নেক্সটে লেখো যে ফলের মিষ্টতা। ফল যে মিষ্টি হয় না, এটা অনেকটা প্রসেস। ভাই আমি আমরা 6 নাম্বার। কোনটাতে আছো? দৈহিক বৃদ্ধি। ফলের মিষ্টতা। হ্যাঁ, মিষ্টতা বৃদ্ধি। মানে অনেক সময় প্রসেসনের ফলে কি হয়? পানি চলে গেলে তখন কি হয়? মিষ্টি হয়। পাকা আম তখন মিষ্টি হয়ে যায়। মিষ্টি লাগে। হ্যাঁ, মিষ্টি লাগে। দ্যাট মিন্স গ্লুকোজ বেশি সময় থাকে। হ্যাঁ, তুমি আদারে বলতে কম তো কম লাগে। আচ্ছা দাঁড়া। উঠো আকার না। লেখো কোষের পরম রস স্ফীতি রক্ষা করা। লেখো কোষের পরম রস স্ফীতি রক্ষা করা। পরম রস স্ফীতি মানে চিন্তা করো, মূলের মাধ্যমে শুধু দেহের মধ্যে ঢুকতেছে, তাহলে প্রত্যেকটা কোষ কি হবে? অনেক মোটা হয়ে যাবে না? পরম রস স্ফীতি রক্ষা করা মানে কোষ ছেদনের কারণে কি হয়? পানি বের হয়ে যায় না? পানি বের হয়ে গেলে কোনো কোষ কি একবারে মোটা হইতে পারবো? দ্যাট মিন্স এই একেবারে যে অনেক বেশি মানে সুয়েলিং হওয়া, এটা প্রিভেন্ট করা হলো প্রসাধন। থ্যাংক ইউ, আজকে এরকম থাকো। পরম রস স্ফীতি রক্ষা করা। আচ্ছা, তারপরে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া ঘটানো মানে প্রসাধনের কারণে কি হয়? অভিস্রবণ হয়, কিন্তু প্রসাধনের কারণে কি হয়? পানি বের হয়ে যায়। হ্যাঁ, লাস্টে লেখো অভিস্রবণ প্রক্রিয়া ঘটানো মানে পানি বের হয়ে যায়, যার ফলে কি অভিস্রবণ হতে পারে। নেক্সট ক্লাসে তোমরা পরীক্ষা দিবা। ভাই পরীক্ষা না ভাই। পরীক্ষাটা আমি বলি, সেটা হলো শুধু উদ্ভিদের অংশ। 127 থেকে 136 পেজ। ভাই পরীক্ষা টাইম লস না, পড়ে এসে লাভ নাই। ভাই আমি পরীক্ষা আচ্ছা, এই নেক্সটে তোমরা 127 থেকে 136 পেজ করে আসবো। পরীক্ষা দিবে। করে আসবো পরীক্ষা। ছোট প্রশ্ন এবং জ্ঞান অনুধাবন পরীক্ষা। আমরা কথা লিখি না ভাই। 127 থেকে 136 পেজ পরীক্ষা। ভাই আমরা কথা লিখি না, করে সে আমাদের পরীক্ষা দিয়ে দিই। ছোট প্রশ্ন জ্ঞান অনুধাবন। 10টা ভাই। হ্যাঁ, আমাদের